চলে যাচ্ছি শাহরুজ্জামান স্যার বইয়ের, কারণ এর পরের টপিক গুলো আবার ওই বইয়ে ভালো লিখেনি, কারণ ওখানে যেটা লিখেছে সেটা থার্ড ইয়ার ইলেকট্রনিক্স এর পিএন জাংশন, ওইটা লিখলে তোমার ফোর্থ ইয়ার মাস্টার্স লেভেলের কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই বইটাতে লিখেছে অ্যাডভান্সড মোডে, এবং এইটাই পড়তে হবে, ঠিক আছে? এটাও অনেকখানি তোমরা পড়ে আসছো ওখানে, তারপরেও মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা তো একটা পড়তে হিসেবে আমরা এটা দাবি করতেই পারি, প্লাস কনসেপচুয়াল ইলাস্ট্রেশন, তাই না? আজকে আমরা অনেকগুলি টপিকই পড়তে পারবো, কারণ এগুলো তোমাদের পূর্ব পরিচিত জিনিস। জাস্ট আমি একটু তোমাদেরকে মানে তোমাদের সাথে সাথে পড়ে যাওয়া আর কি। রেকর্ডিং অন করছি, শুরু করছি, কেমন? ডিসি এবং এসি ফরওয়ার্ড রুট এটা বলেছিলেন আমাদের। ওকে, তাহলে এখানে যে মানে ডেফিনিশন গুলো আছে, ডেফিনিশন গুলো তোমাদের একদম অপরিচিত না। সবসময় মনে রাখতে হবে যে গতদিন যেমন একটা প্রশ্ন করেছিলে তোমরা যে গতদিন তো ইলেকট্রনিক্স পড়লাম না, ওখানে মসফেটের মধ্যে বললা যে স্যার এখানে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, এটার নাম কেন, বা এটা বুঝতে পারছি। তো ওই যে কথাটা মাথায় রাখতে, ইলেকট্রনিক বিশেষ করে সেমিকন্ডাক্টর ডিভাইস সেটা অপারেট করে হচ্ছে ডিসি কারেন্টে, আর এসি যখন আমরা ব্যবহার করি সিগন্যাল হিসেবে, সরাসরি সরাসরি কোনো তোমার ইলেকট্রনিক ডিভাইস একদম ডিরেক্ট এসি তে অপারেট করে না। অপারেটিং এর জন্য অপারেটিং ভোল্টেজ হচ্ছে ডিসি ভোল্টেজ। আর তুমি বলতে পারো যে স্যার তাহলে আমরা তো ক্যাসেট প্লেয়ার, টেলিভিশন এগুলো তো আমরা এসির সঙ্গে লাগিয়ে দিই, কিন্তু আসলে ভিতরে পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, ওখানে গিয়ে এসিটা ডিসি তে কনভার্ট হওয়ার পরে তখন কাজ করে। আর সিগন্যাল থাকে সবসময় বায়াসিং ভোল্টেজের থেকে সিগন্যাল থাকে উইক, এবং সেটাকে অ্যাম্পলিফাই করার জন্য মূলত ওই ডিভাইসের কাজ। অ্যাম্পলিফাই করে তোমাকে ওই ডিভাইসের ক্ষমতা অনুযায়ী সে সর্বোচ্চ আউটপুটটা তোমাকে দেওয়ার চেষ্টা করে, সেটা তোমার সিগন্যালের আউট। আর এই মানে অ্যাম্পলিফাই করার জন্য তুমি তাকে কাজ করার জন্য তুমি তাকে যে ভোল্টেজ দিচ্ছ সেটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ। ক্লিয়ার? এখন দেখো, তুমি যখন একটা কথার কথা একটা পিএন জাংশন দিয়ে তুমি এসি কে ডিসি তে কনভার্ট করবে, তাই না? তাহলে পিএন জাংশনটা আমরা সেই কারণেই ব্যবহার করি, এবং ওই পিএন জাংশন এসি হোক আর ডিসি হোক, সে সর্বোচ্চ কতটুকু পরিমাণ লোড নিতে পারবে সেটার কিন্তু একটা লিমিটেশন আছে। আর সেই জন্য সাধারণত দেখা যায় আমরা যখন 220 ভোল্টের একটা পাওয়ার সোর্স থেকে, অল্টারনেটিং পাওয়ার সোর্স থেকে আমরা মনে করো 6 ভোল্ট বা 9 ভোল্ট বা 12 ভোল্টের একটা ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট আমরা তৈরি করতে চাচ্ছি, তখন প্রথমেই যে কাজটা করা হয় সেটা হলো ওই 220 ভোল্টকে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে প্রথমে 12 ভোল্টে নিয়ে আসা হয়। কথাটা বুঝতে পারছো? স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কোন কোন ক্ষেত্রে তোমার এনার্জি মানে ভোল্টেজ ডিসিপেটর ব্যবহার করা হয়, যেখানে যেটা অর্থাৎ ভোল্টেজ ড্রপ করে কমিয়ে দেয়। তারপর অনেক সময় পাওয়ার ডিসিপেটর ব্যবহার করা হয়, যে পাওয়ার যদি খুব বেশি থাকে সোর্সে, সেখান থেকে কমিয়ে আমার এক্সপেক্টেড যে আউটপুট দরকার সে আউটপুটে নেওয়ার জন্য পাওয়ার ফল করে দেওয়া হয়। তখন তারা কি করে, ওই ডিসিপেটর গুলো কি করে, ওই পাওয়ারটাকে তারা হচ্ছে ড্রপ করে দেয় হিট এনার্জি আকারে। তো এখন মডার্ন টেকনোলজিতে অনেক কিছু চলে আসছে, এখন অনেক সুন্দরভাবে আমরা এটা মানে ভোল্টেজ এবং পাওয়ারকে আমরা কমিয়ে আমাদের প্রয়োজনীয় যে অল্প পাওয়ারে অপারেটেবল যে সমস্ত ডিভাইস রয়েছে, যেমন ধরো মোবাইল ফোন, তারপরে চার্জ একটু বেশি লাগে ল্যাপটপ অপারেট করতে, তো এইসব জায়গাতেও এখন আর আগের মতো দেখবা যে পাওয়ার সাপ্লাই ইউনিট গরম হয় না, এখন গরমটা কম হয়। এখন হিট সিঙ্ক হিসেবে যেগুলো ব্যবহার করা হয়
তারা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি এফিসিয়েন্ট। তো টেকনোলজি তো দিন দিন ধরো মডিফিকেশন হচ্ছে, মানে ভালোর দিকে যাচ্ছে, তাই না? সবসময় রিসার্চ হচ্ছে যে কোন ম্যাটেরিয়ালটা কতটুকু কিভাবে কাজ করবে ইত্যাদি। যে তাহলে যখন তোমার ডায়োডের মধ্য দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন তার কারেন্টের চেঞ্জের সাথে যে পটেনশিয়াল ডিফারেন্সের যে অনুপাত আর কি, সেটাই হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স। কিন্তু যখন এসি তুমি সাপ্লাই দিবে, এসি কারেন্ট যখন সাপ্লাই করবে, তখন চলে আসবে এসির ক্ষেত্রে আসবে চেঞ্জ কথাটা আসবে, অর্থাৎ চেঞ্জ ইন কারেন্ট ফ্লো ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভোল্টেজ। তো এটা মাথায় রাখতে হবে যে ডিসির ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট ইকুয়াল টু রেজিস্ট্যান্স, আর এসির ক্ষেত্রে আমরা অনেক সময় এটাকে ডায়নামিক ক্যারেক্টার বলে থাকি, অর্থাৎ চেঞ্জটাকে সে নিবে, অর্থাৎ চেঞ্জ ইন এসি কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভোল্টেজ, এইভাবে আমরা কথাটা বলতে পারি। এখানে বোধহয় একটু উল্টা লিখেছে মনে হচ্ছে। এটা যেহেতু ফরওয়ার্ড রেজিস্ট্যান্স বলা হয়েছে, তাহলে ডায়োডের ভোল্টেজের পরিবর্তন বা কারেন্টের পরিবর্তন হবে না, কারণ রেজিস্ট্যান্স মানে তো ভোল্টেজ বাই কারেন্ট, কারেন্ট বাই ভোল্টেজ তো অ্যাডমিটেন্স বা কন্ডাক্টেন্স। বুঝতে পারোনি আমার কথা, তাই না? বুঝতে পারছি স্যার। এই লাইনটা উপরে হবে আর এইটা নিচে হবে, উল্টা টাইপ হয়েছে মনে হয়। আদর্শ ডায়োড, এগুলো কেন পড়াচ্ছি, এটা শর্ট কোশ্চেন আকারে অনেক সময় আসে, এই জন্য হয়তো তুমি রিডিং পড়ে যতটুকু বুঝবে আমি একটু আলাপ করে দিলে জিনিসটা একটু ভালো করে মনে থাকবে। যখন ফরওয়ার্ড বায়াসিং করা হয় তখন একটি আদর্শ ডায়োড একটি আদর্শ পরিবাহীর মতো আচরণ করে, এবং যখন রিভার্স বায়াসিং করা হয় তখন সেটা একটা আদর্শ কুপরিবাহীর মতো আচরণ করবে। এরূপ কাল্পনিক ক্ষেত্রে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স হবে 0 এবং পটেনশিয়াল ব্যারিয়ার ভি কে উপেক্ষণীয় ধরা হয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যেটা কোনোদিন সম্ভব নয়, কেননা আমার এই পটেনশিয়াল ব্যারিয়ার না থাকলে ওটা ডায়োড হিসেবে কাজ করবে না। সো আদর্শ ডায়োড একটি কাল্পনিক অস্তিত্ব, 100% আদর্শ কখনোই করা সম্ভব নয়, কারণ তাহলে তার ডায়োড ক্যারেক্টারই থাকবে না। ঠিক আছে? কিন্তু আমরা সাধারণত সার্কিটের বেজ হিসেবে বা ক্যালকুলেশনের সুবিধার্থে অথবা আলোচনার সুবিধার্থে হচ্ছে আমরা এটাকে একটা আইডিয়াল ধরে নিয়ে আমরা হিসাব নিকাশ গুলো করি, বাট লাস্টে গিয়ে ঠিকই অ্যাকচুয়াল হিসাবের ক্ষেত্রে কারেকশন করতেই হয়, পটেনশিয়াল ব্যারিয়ার ইফেক্ট আমাদের কনসিডার করতে হয়। এটা হচ্ছে মানে কারেকশন, বাট স্ট্যান্ডার্ড থিওরি বা স্ট্যান্ডার্ড ডিসকাশনের ক্ষেত্রে আমরা আইডিয়াল ডায়োড বা আদর্শ ডায়োড হিসেবে কনসেপ্টটাকে মাথায় রেখে করে নিই। ফরওয়ার্ড কারেন্ট আমরা জানি, ফরওয়ার্ড বায়াসিং এ যে কারেন্ট। তারপরে পিক ইনভার্স ভোল্টেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি এর আগে একদিন আমি গ্রাফ এঁকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রিভার্স ভোল্টেজ সর্বোচ্চ যতটুকু পর্যন্ত ডায়োডটা নষ্ট হবে না, মানে জাংশনটা নষ্ট হবে না, সেই পর্যন্ত হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, ওটা ক্রস করলেই ডায়োডটা নষ্ট হয়ে যাবে। রিভার্স কারেন্টকে আমরা বলি লিকেজ কারেন্ট, কারণ এটা মাইনরিটি ক্যারিয়ারের কারণে ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সেক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার রিভার্স বায়াস থাকে, মাইনরিটি ক্যারিয়ার তখন ফরওয়ার্ড বায়াস হয়। রিভার্স বায়াসের ক্ষেত্রে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে মাইনরিটি ক্যারিয়ার হয় ফরওয়ার্ড বায়াস আর মেজরিটি ক্যারিয়ার থাকে রিভার্স বায়াস। এই জন্য মাইনরিটি ক্যারিয়ারের কারণে যে কারেন্ট ফ্লো করে সেটাকে আমরা বলি রিভার্স কারেন্ট, এবং এটা রেঞ্জ মানে সাম ফ্র্যাকশন অফ মাইক্রো অ্যাম্পিয়ার বা ফিউ মাইক্রো অ্যাম্পিয়ার এরকম। তারপরে হচ্ছে তোমার ক্রিস্টাল ডায়োড রেকটিফায়ার, এটা আমরা তখন যা পড়ছি বলতে গেলে সবই সেমিকন্ডাক্টর ডায়োড মানে ক্রিস্টাল ডায়োড। তো এক্ষেত্রে আমরা এসি কারেন্টকে ব্যবহার করার জন্য, এসি কারেন্টকে ডিসি তে কনভার্ট করার জন্য ডায়োড যে রোল প্লে করে সেটাকে বলে রেকটিফায়ার, রেকটিফিকেশন রোল, এবং ওই ক্ষেত্রে ডায়োডের ব্যবহারকে আমরা রেকটিফায়ার বলি। ইনফ্যাক্ট ডায়োড সব ক্ষেত্রে রেকটিফায়ার, কেননা তার ক্যারেক্টার একটাই। তারপরে হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা জানি যে সার্কিটের মাধ্যমে আমরা দিক পরিবর্তী প্রবাহের অর্ধেককে আমরা পেতে পারি সেটা হচ্ছে হাফ ওয়েভ, আর যেটার মাধ্যমে ফুল ওয়েভ সেটা ফুল ওয়েভ। এখন আমরা একটু হাফ ওয়েভের সার্কিট এবং তার অপারেশন দেখে কিছু ক্যালকুলেশনও দেখি। এখানে দেখো একটা ট্রান্সফরমার দেখানো হয়েছে। তো আলটিমেটলি এসি থেকে বললাম 220 ভোল্ট এখানে
দিয়েছি। এখন ট্রান্সফরমারের কাজ হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, অর্থাৎ প্রাইমারি থেকে সেকেন্ডারি কয়েলের টার্ন সংখ্যা কম, এবং আমরা জানি ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। সুতরাং এনএস যদি কম হয় তাহলে তার সেকেন্ডারি পটেনশিয়াল ডিফারেন্সটা কমে যাবে। এখন তোমার কতটুকু দরকার সেই অনুযায়ী তুমি টার্নিংটা সিলেক্ট করতে পারো। এবার আসো যে একটা ডায়োড এখানে রয়েছে, তো একটা ডায়োড থাকলে স্বাভাবিকভাবে যখন সিগন্যালের পজিটিভ হাফ পিক যাচ্ছে তখন এটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, অর্থাৎ এদিকে অর্ধেক আমি আউটপুটে পেয়ে গেলাম। এই আর যখন সেকেন্ড হাফ সাইকেল যাচ্ছে তখন ডায়োডটা রিভার্স বায়াস হচ্ছে এবং লোডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, কারণ এদিক দিয়ে রিভার্স বায়াসে সার্কিট কমপ্লিট হবে না। তাহলে আমি পরবর্তী হাফের জন্য কোনো আউটপুট পাচ্ছি না। আবার যখন পজিটিভ হাফ আসছে তখন আমি আবার আউটপুট পাচ্ছি। সো আমি প্রতি একটা ফুল ওয়েভ থেকে হাফ ওয়েভ করে পাবো। এটা তোমাদেরকে আমরা মানে ইয়েতেও দেখিয়েছি, ইলেকট্রনিক্সও তোমরা পড়েছো থার্ড ইয়ারে, বা এটা নতুন কিছু নয়। ওর ক্যারেক্টারটা হচ্ছে এরকম, ভোল্টেজের ক্ষেত্রেও যা কারেন্টের ক্ষেত্রেও তাই। এটা পড়ে শোনানোর কিছু নাই। এখন দেখো যে অসুবিধা তো অবশ্যই রয়েছে, কারণ এটা যেহেতু প্রথম কথা হচ্ছে যে অল্টারনেটিং কম্পোনেন্ট বা ভেরিয়েশন তো ওখান থেকেই যাচ্ছে, স্পন্দনের টেন্ডেন্সি। তারপরে হচ্ছে তোমার অনলি আমরা হাফ ওয়েভ করে পাচ্ছি, তার একটা পালসেটিং হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্ধেক পাচ্ছি অর্ধেক পাচ্ছি না। দ্যাট মিনস এটা বিশেষ একদম বিশেষায়িত কোনো বর্তনী বা ক্ষেত্র ছাড়া আমার মনে হয় যে এটা তেমন কোনো অ্যাপ্লিকেশন নেই। তারপরে এখন যদি আমরা এটা দক্ষতা সম্পর্কে জানতে চাই, দক্ষতা মানে হচ্ছে ডিসি পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই এসি পাওয়ার ইনপুট, মানে এসি কতটুকু আমি দিয়েছিলাম, ডিসি কতটুকু পেলাম। এখন যদি আমি ধরি যে ধরো সেকেন্ডারি কয়েলে আমরা ভি ইকুয়াল টু ভিএম সাইন থিটা ভোল্টেজটিকে পরিবর্তিত করতে হবে। তোমরা জানো যে অল্টারনেটিং সিগন্যাল মানে সাইন বা কোসাইন ফাংশন, তাহলে ভিএম মানে হচ্ছে অ্যামপ্লিটিউডটা, এই অ্যামপ্লিটিউডটা হচ্ছে ভিএম সাইন থিটা, অর্থাৎ সাইন ফাংশন আকারে এটা ভেরিয়েশন হচ্ছে। তাহলে আমরা পেলাম ভিএম সাইন থিটা ভোল্টেজটি, এটাকে ভোল্টেজটিকে আমরা পরিবর্তিত করে হাফ ওয়েভে নেব। আরএফ এবং আরএল যথাক্রমে ডায়োড রেজিস্ট্যান্স বা ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স যেটা বলছি, আর এটা ছিল লোড রেজিস্ট্যান্স। তাহলে ডায়োডটা এসি সরবরাহে শুধুমাত্র ধনাত্মক অর্ধচক্রে প্রবেশ করে, কিন্তু ঋণাত্মক অর্ধচক্র গেলে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, এটা আমরা জানি। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হাফ ওয়েভ রেকটিফিকেশনে পজিটিভ চক্রটির মধ্য দিয়ে একই কথা বারবার বলা হচ্ছে। তাহলে ডিসি পাওয়ার আউটপুট যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে দেখো ডিসি পাওয়ার আউটপুট হচ্ছে ডিরেক্ট কারেন্ট, অর্থাৎ সে হাফ সাইকেল আমাকে দিচ্ছে। তাহলে তোমার টোটাল সাইকেল হচ্ছে 1/2 পাই। খেয়াল করো, তোমার টোটাল সাইকেল হচ্ছে 1/2 পাই। তাহলে এভারেজটা আমাকে চিন্তা করতে হবে, আমি যে অর্ধেক পেয়েছি আর অর্ধেক যে আমি পাই নাই, তাহলে আমি এভারেজে কতটুকু পেলাম, এক পিরিয়ডে কতটুকু পেলাম। একটা ফুল ওয়েভ মানে 2 পাই পরিমাণ ফেজ ডিফারেন্স, যেহেতু আমার অ্যাঙ্গেলটা এখানে ফাংশন। তাহলে আমি লিখবো আমার মূল ইনপুট ছিল ভিএম সাইন থিটা, আমার রোধ হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার কি বলে ডায়োডের রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে, এটা শ্রেণী সংযোগে আছে এটা এবং এটা, তাহলে আরএফ প্লাস আরএল, অর্থাৎ আমি পাচ্ছি আরএফ প্লাস আরএল তোমার লব্ধি বা এটা কি বলবো তুল্য রোধ। তাহলে তুল্য রোধ ডিভাইডেড বাই ভোল্টেজ ছিল কত, তুল্য রোধ ডিভাইডেড বাই ভোল্টেজ হচ্ছে, ভুল বলেছি, ভোল্টেজ ডিভাইডেড বাই তুল্য রোধ। তো ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে ভিএম সাইন থিটা, আর তুল্য রোধ হচ্ছে আরএফ প্লাস আরএল। আমরা প্রাইমারিলি এটাকে আইডি থিটা লিখলেও আই মানে হচ্ছে দিস বাই দিস। তাহলে এখন আমি কমপ্লিট করি, আমার খেয়াল রাখতে হবে টোটাল সাইকেল হচ্ছে 2 পাই, তাহলে এভারেজ করার সময় আমি 1/2 পাই দিয়ে ভাগ করব, কিন্তু আমি পাচ্ছি হাফ সাইকেল, পরের হাফ সাইকেল পাচ্ছি না। তাহলে আমার রেঞ্জ হবে 0 থেকে পাই। তাহলে 0 থেকে পাইয়ের মধ্যে যা পেয়েছি সেটা অ্যাকচুয়ালি আমি যদি টোটালটাকে বিবেচনা করি, তাহলে ফুল সাইকেল আমার এভারেজ কত হচ্ছে সেটা বের করার জন্য 2 পাইতে ভাগ করলাম। তাহলে আলটিমেটলি এটাকে করলে আমি পাচ্ছি 2, অর্থাৎ ভিএম ইন্টু 2/2 পাই আর এফ প্লাস আর এল। এবং এখান থেকে আমরা পাই
এটাকে আমরা বলছি IM, অর্থাৎ এই যে অ্যামপ্লিচিউডটা, এই অ্যামপ্লিচিউডটা I এর যে অ্যামপ্লিচিউড এটার মান হচ্ছে IM পিক ভ্যালু। তাহলে IM ডিভাইডেড বাই পাই, যেখানে IM ধরেছি আমরা VM বাই RF প্লাস RL কে। তাহলে ডিসি পাওয়ার মানে তো I স্কোয়ার RL। তাহলে এখন ডিসি কারেন্টের জন্য যেটা পেলাম IDC সেটা হচ্ছে দিস, তাহলে দিস স্কোয়ার ইন্টু RL, এটা হচ্ছে তোমার ডিসি পাওয়ার আউটপুট। আর এসি পাওয়ার ইনপুট যদি আমাকে বের করতে হয় তাহলে দেখো এখানে ইকুয়াল সাইন হবে না, বুঝছো? শোনো, এটা গুণ চিহ্ন হবে। সবাই শুনতে পাচ্ছ? গুণ চিহ্ন হবে বা এটা ইনটু হবে আর কি, মানে IRMS স্কোয়ার ইনটু RF প্লাস RL, কেননা পাওয়ার মানে হচ্ছে I স্কোয়ার R, এই ফর্মুলা থেকে আসছে। এখন IRMS এর মান হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে IRMS বা রুট মিন স্কোয়ার ভ্যালুর মান হচ্ছে পিক ভ্যালু বাই 2, IM বাই 2। তাহলে IM বাই 2 স্কোয়ার ইনটু এত। তাহলে দক্ষতার ক্ষেত্রে ডিসি পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই এসি পাওয়ার ইনপুট করার ফলে আমরা পাচ্ছি 0.406 divided by 1 plus RF plus RF by RL. So this is the ultimate equation for efficiency of half wave rectifier. তাহলে দেখা যাচ্ছে যে হাফ ওয়েভ রেকটিফায়ারের সর্বোচ্চ দক্ষতা তুমি যদি চিন্তা করো, সর্বোচ্চ দক্ষতা হতে পারে 40.26%। এটা কখন সম্ভব? এটা একটা কাল্পনিক। আমি ধরি যে ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 0, তাহলে এই টার্মটা 0 হলে 0.406 by 1 তো 0.406, that is 40.6%। ওকে স্যার, একটা সার্কিটের দক্ষতা সর্বোচ্চ কত হতে পারে স্যার? একটা সার্কিটের দক্ষতা আসলে যেমন ধরো আমরা যদি ফুল ওয়েভ রেকটিফায়ারের কথা চিন্তা করি, তাহলে তুমি তো অন্যভাবে বলেছো কথাটা। আসলে রেকটিফায়ারের ক্ষেত্রে একরকম, অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আর একরকম, কারণ অ্যাম্পলিফায়ারের ট্রানজিস্টর ব্যবহৃত হয়, ট্রানজিস্টরের এফিসিয়েন্সির একটা ফ্যাক্টর থাকে। এফিসিয়েন্সি বলতে কি ওটা হচ্ছে তোমার আউটপুট গেইন, কতটুকু, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন ফ্যাক্টর দিয়ে এটা বের করতে হয়। কেমন? এটা ডিপেন্ড করছে তোমার সার্কিটের কনস্ট্রাকশন। এমনি ফুল ওয়েভ রেকটিফায়ারে যেমন IRMS এর ভ্যালু ধরো প্রায় 73.6% এর মতো IRMS ভ্যালু পাই, পিক ভ্যালু। কেমন? এখানে যেমন পিক ভ্যালুর অর্ধেক পেয়েছি, তো সেক্ষেত্রে ওরকম হতে পারে 70% অ্যাভয়েড করতে পারে। তারপরে সেন্টার ট্যাপ, এটা আমরা পড়েছি যে মাঝখানে যখন আমরা ট্যাপ করে দিলাম, তাহলে ফার্স্ট হাফ সাইকেলের জন্য এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স, তাহলে এদিক দিয়ে লোড রেজিস্ট্যান্সের মধ্যে চলে আসলো। আবার সেকেন্ড হাফের জন্য এটা ফরওয়ার্ড বায়াসে এদিক দিয়ে আসলো, অর্থাৎ উভয় ক্ষেত্রেই আউটপুট কারেন্ট একই দিক থেকে আসার ফলে ভোল্টেজের অভিমুখটাও একই দিকে হলো, অর্থাৎ এই নেগেটিভটা উঠে উপরে চলে আসলো, কারণ বারবার একই দিক থেকে আমি আউটপুটটা পাচ্ছি। এই হচ্ছে তোমার ভেরি সিম্পল। এটা এটা একটা সিগন্যাল ভোল্টেজ, এর হাফ সাইকেল এটা, ফার্স্ট হাফ সাইকেলের জন্য D1 ফরওয়ার্ড, D2 রিভার্স। তাহলে কারেন্ট এদিক দিয়ে ঘুরে ঠিক এদিকে গ্রাউন্ডে আসবে, তাহলে পেলাম আমি এটা পেলাম। এরপরে সেকেন্ড হাফের জন্য এদিকে যদিও ফরওয়ার্ড, মানে এটা ফরওয়ার্ড এটা রিভার্স, এদিক দিয়ে ঢুকবে, এটা ঢুকে কিন্তু আমার দেখতে হবে RL এর মধ্য দিয়ে কারেন্টের দিক পরিবর্তন হচ্ছে কিনা। কিন্তু আমি দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রেই RL এর মধ্য দিয়ে একই দিক থেকে কারেন্ট যাচ্ছে, সুতরাং এখানে আউটপুটের অভিমুখ একই, কিন্তু ভেরিয়েশনটা থাকছে অল্টারনেটিং হিসেবে। ও যেভাবে গ্রাজুয়ালি ঢুকছে, আমি আউটপুটটাও গ্রাজুয়ালি পাচ্ছি, এই জন্য এটা স্ট্রেট লাইন না হয়ে ভেরিয়েশনটা আমাকে দেখাতে হচ্ছে। ক্লিয়ার? স্যার এখানে প্রতিবারই আর এর মধ্যে থেকে যে ইয়ে কারেন্টটা বের যাচ্ছে সেটার দিক নির্দেশ করার কারণে D1 D2 এটা স্যার ও শুধুমাত্র উপর দিয়ে গেছে নিচের দিকে, মানে y অ্যাক্সিস বরাবর, মানে y মাইনাস অ্যাক্সিস বরাবর নামেনি এটা স্যার? এখানে এক্স ওয়াই এর কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে
তোমার আরএল এর অ্যাক্রসে তো তুমি ভোল্টেজটা পাবে, তাহলে ভোল্টেজ কারেন্টটা ঢুকছে কোন দিক থেকে? স্যার যে দ্বিতীয় চিত্রটা তৈরি করা হয়েছে স্যার, স্যার নিচে যে ডায়াগ্রামটা দেখলাম আমরা ওই ডায়াগ্রামটা কি শুধুমাত্র আরএল এর উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়েছে স্যার? জি স্যার, গয়ের এটা? অবশ্যই ও জি স্যার। ফার্স্ট হাফ সাইকেল পাবো D1 কে, সেকেন্ড হাফ পাবো D2 তে। ফার্স্ট হাফ D1 আর সেকেন্ড হাফ D2, জি স্যার। অনেকদিনই অ্যালাউ করবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এখন দেখো D1 এর মধ্যেও আমি ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড পেয়েছি Vm, D2 এর মধ্যেও ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড পেয়েছি Vm, কারণ এটা সেন্টার ট্যাপড, মানে এখান থেকে সেকেন্ডারিটা দুই ভাগ করা। অতএব এটা ভাবার কারণ নাই যে মূল সিগন্যালটাকে কাট করে দুই ভাগ করেছে, সেটা নয়। এটা হচ্ছে সেন্টারটা মাঝখানে, মানে গ্রাউন্ডটা মাঝখানে। তাহলে এইটা একটা সেকেন্ডারি কয়েল, এটা একটা সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি কয়েলটা দুই ভাগ করে সিরিজে যুক্ত করে মাঝখানটাকে গ্রাউন্ড করা হয়েছে। তাহলে ফার্স্ট ফুল পিক আমি পাচ্ছি এদিকে, সেকেন্ড ফুল পিক। পিক মানেই হচ্ছে যে আমি স্টেপ ডাউন করার পরে আমার ভোল্টেজের মান কত ছিল, কারণ স্টেপ ডাউন করার মানে হচ্ছে ভোল্টেজের মান কমিয়ে ফেলা। তাহলে ভোল্টেজের যে মান তার পিক ভ্যালুটাই হচ্ছে আমার এখানে Vm। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্টেপ ডাউন করার মানে বুঝতে পেরেছো? স্যার স্টেপ ডাউন মানে তো ভোল্টেজ কমানো, তাই না স্যার? ভোল্টেজ কমানো মানে কি কমলো? তাহলে ভোল্টেজ কমে গেল, দ্যাট মিনস কি কমলো? আমি আমি যদি, এটা তো অল্টারনেটিং তাই না? জি স্যার। এটা তো অল্টারনেটিং। অল্টারনেটিং যদি হয়, তার ভেরিয়েশনের ক্ষেত্রে একটা ওয়েভ আমি দেখতে পাচ্ছি না? ভেরিয়েশনটা ওয়েভের মতো লাগছে না? লাগছে কিনা? জি স্যার। ভোল্টেজ ডাউন করা মানে জিনিসটা ফাংশনালি বুঝতে হবে তো, শুধু আমরা যদি স্যার বলেছে তথাস্তু এটা তো হবে না বাবা, জিনিসটাকে ফাংশনালি বুঝতে হবে। আমার প্রাইমারি ভোল্টেজ ছিল অর্থাৎ এইটুকু ছিল Vm এর মান। আর আমি যখন তাকে স্টেপ ডাউন করেছি, ফ্রিকোয়েন্সি ঠিক আছে, কমে গেছে, এখন এখানে চলে আসছে। তাহলে আমি এই যে প্রথমে যা দিয়েছিলাম সেটা নয়, আমি সেকেন্ডারিতে যতটুকু পেয়েছি এটাই হচ্ছে আমার ইনপুট, এইখানে কতটুকু পাচ্ছি। ক্লিয়ার? অর্থাৎ স্টেপ ডাউন কথাটা কি বুঝছো তোমরা? স্যার আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন কিছু সময়। ফার্স্ট কথাটা বুঝতে পেরে আমি কি বলেছি? স্যার ডিসকানেক্ট হওয়ার কারণে স্যার কথাটা বুঝতে পারি নাই স্যার আমরা। ডিসকানেক্টেড তো দুর্ভাগ্য। বলছি যে দেখো, আমাদের মনে করো তোমার বাসার যে এসি লাইন তার পিক ছিল এতটুকু, ফ্রিকোয়েন্সি ঠিকই আছে। তো তুমি এইটাকে যদি ডায়োডে দাও, ডায়োড তো পুড়ে সার্কার হয়ে যাবে। সেই জন্য তুমি যে ট্রান্সফরমার ব্যবহার করছো,
এই দিলে প্রাইমারিতে এখানে দিলে তুমি, সেকেন্ডারিতে নিচ্ছ তুমি কেটে ফেলে দিচ্ছ, সেকেন্ডারিতে মাত্র এইটুকু, এখানে ডায়োড একটা, তারপরে এখানে ধরো ডায়োড একটা, মাঝখানে সেন্টার ট্যাপ করেছো, এখানে লোড ডিস্টেন্স, যাই হোক হোয়াট এভার। তা তুমি কিভাবে করেছো? এর তাড়িত চৌম্বক আবেশের ফলে এখানে যতটুকু আবিষ্ট হবে তড়িৎ চালক বল, এখানেও ততটুকু আবিষ্ট হবে। অর্থাৎ তোমার দরকার হচ্ছে একদিকে যতটুকু আবিষ্ট হচ্ছে ওটাই তোমার প্রয়োজনীয় ভোল্টেজ আউটপুট তুমি পেতে চাও। কথাটা ক্লিয়ার হলো? জি স্যার। স্যার এটা ক্লিয়ার স্যার। সেন্টার এখন ট্যাপ তুমি- স্যার, সেন্টার ট্যাপ তুমি এটাকে বলছো, এটাই তোমার ভিএম, এইটা না কিন্তু, মানে স্যার কোন এটা নয়। সেকেন্ডারি কুণ্ডলিতে যেটা পাচ্ছি স্যার সেটা? কমানোর, তাহলে কমানোর মানে যে পিক কমে গেছে, এরকম জি হয়ে স্যার। গেছে, জি স্যার। এটাই তোমার ভিএম। ভিএম এটা, আর এর ফাংশনটা হচ্ছে ভিএম সাইন থিটা। ক্লিয়ার? জি স্যার স্যার। সেন্টার ট্যাপটা স্যার একটু ক্লিয়ার করেন স্যার। ট্যাপ হচ্ছে কি, আমরা যেমন ধরো সেকেন্ডারি কয়েলটা হচ্ছে, প্রাইমারিটা তো একটা, সেকেন্ডারিটাকে কি করছি আমরা, এই একটা এই দুটোকে একসাথ করে নিয়ে আসছে এখানে, এই জোড়া দিলাম, তার সাথে আবার এটা দিলাম, দিয়ে দুই ভাগ করে ফেলেছি, ফেলে এই মাঝখানটা হচ্ছে এখন গ্রাউন্ড, দুইজনের সংযোগটা মাঝখানে, এটাকে গ্রাউন্ড তৈরি করেছে। ঠিক আছে, তুমি চাইলে এটাকে আর্থ কানেকশন এখান থেকে দেখাতে পারো, ওকে স্যার ক্লিয়ার। আর্থ কানেকশন। তাহলে এটা ভিএম এখানে পাচ্ছি একটা, এখানে যা পাচ্ছি সেটাও ভিএম, কারণ আমি ফার্স্ট হাফ সাইকেল এখানে পাবো, সেকেন্ড হাফ সাইকেল এখানে পাবো। যখন আমি এখানে D1 দিয়েছি, তাহলে ফার্স্ট হাফ সাইকেল এসে ফরওয়ার্ড বায়াস, D2 সেকেন্ড হাফ সাইকেলে ফরওয়ার্ড বায়াস। আর এই যে মনে করো এইটাকে তুমি, এটা কানেক্টেড মনে করো, ঠিক আছে? এখন তুমি দেখাবে হচ্ছে লোড রেজিস্ট্যান্স, যে কোনো একটা সাথে লাগায় দাও, এটাকে মাঝখানে দেখাতে পারো, এই লোড রেজিস্ট্যান্স এখানে, এখানে দেখো, এখানে একই কথা, কি হচ্ছে, ফার্স্ট হাফ সাইকেলে এদিক দিয়ে এসে কারেন্ট এখানে এসে এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে এই চলে গেল। ক্লিয়ার? সেকেন্ড হাফ সাইকেলে কারেন্ট এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে ঠিক চলে গেল, তার মানে দুজন একই দিক থেকে গেল। তার মানে ফার্স্ট হাফ সাইকেলেও আউটপুটের ধরনটা এরকম, সেকেন্ড হাফ সাইকেলে আউটপুটের ধরনটা এরকম, সে আর নিচের দিকে গেল না। কিন্তু যদি এমন হতো এক সাইকেলের ক্ষেত্রে এটা এদিক দিয়ে ঘুরে গেছে, আর এক সাইকেল এদিক দিয়ে, তখন আবার এটা উল্টাই হতো। এই কাজটাই হচ্ছে রেকটিফিকেশন, অর্থাৎ দুইজনকে একই দিক দিয়ে আরএল এর মধ্যে দিয়ে ঢোকানো। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার যদি বিপরীত দিক থেকে যেত তাহলে তো আবার এসি পাইতাম না? একদম ফুল এসি হয়ে যেত, এটা আর আমার কোনো মানে আলটিমেটলি কাজের কোনো মানেই নেই তখন। জি স্যার। রেকটিফাই করা মানে রাস্তাটাকে একই দিকে করে দেওয়া। এই পর্যন্ত ডায়োডের কাজ। এরপরে ক্যাপাসিটর রেজিস্ট্যান্স ইন্ডাক্টর ব্যবহার করে আমরা এটাকে ফিল্টার করি, ফিল্টার করে 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 ডিসি তে কনভার্ট করি। তারপরেও সত্যি কথা যদি বলি, তোমার ব্যাটারি থেকে যে ডিসিটা তুমি পাও একেবারে 100% ব্যাটারির মতো ডিসি আসলে হয় কিনা আমি ব্যক্তিগতভাবে আমি একটু কনফিউজড, কারণ কিছু না কিছু ভেরিয়েশন থাকেই, সামান্য হলেও ভেরিয়েশন থাকে। মানে কিরকম,
অথবা এটা বহুবার ফিল্টার সার্কিট দিতে, বহুবার ফিল্টার করতে। ব্যাটারি ডিসি হচ্ছে এরকম, এদিকে টাইম, এদিকে মনে করো ভোল্টেজ, একদম স্ট্রেট স্ট্রেট। এটা ধীরে ধীরে ডিসচার্জ হলে কমতে থাকে আর কি, ডিসচার্জ হয়। আর এসি থেকে আমরা যেটা পাই ফাইনালি, এটা তো স্যার কয়েকটা স্টেপে এটা হয়। প্রথমে মনে করো এরকম ছিল, এরপরে মনে করো এটা এরকম হয়, তারপর হয়তো আর একটু কমে আসে রিপোর্টটা, কিন্তু এই যে একটু থাকেই হালকা পাতলা। এটা তার প্রমাণ তুমি পাবে যে অনেক সময় তুমি এসি থেকে ডিসি তে কনভার্ট করা যে পাওয়ার সাপ্লাই ইউনিট গুলো আছে, ওগুলো যদি বডি শর্ট হয়, হাত দিলে কিন্তু ঝিনঝিন একটা অনুভূতি কাজ করে। কিন্তু পিওর ডিসি তে যদি ভেরিয়েশন না হয়, তাহলে কিন্তু পিওর ডিসি তে অন্তত ওই ভোল্টেজে তোমার বডিতে এটা নক হবে না। জি স্যার, আই এক্সপিরিয়েন্স স্যার, এটা আসলে এরকম এরকম হয় স্যার। ঠিক না? কিন্তু আমরা এটা নিয়ে বদার করি না, কারণ ওটাতে আমার আমার ইনস্ট্রুমেন্ট মানে এই এত ধরো 99% বা 98%, 95% অ্যাবাভ হলে এটা ডিভাইসে খুব একটা প্রবলেম করে না। তাহলে এই চ্যাপ্টারে আমার আর কোনো কাজ নাই, ঠিক আছে? বাকিটা তোমরা পড়ে ফেলো। আচ্ছা, ওটা দেখি আমার আমার একটু প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ওই এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে স্যার যদি টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে স্যার ওই এন টাইপ সেমিকন্ডাক্টরটা স্যার ওই পিওর সেমিকন্ডাক্টরের মতো আচরণ করে। আর স্যার এটার ব্যাখ্যা স্বরূপ স্যার এটা মানে ওই ফার্মি লেভেলটা স্যার ওই মাঝখানে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যখন টেম্পারেচার বাড়ানো হয়, তখন ফার্মি লেভেলটা ওই মাঝখানে চলে আসে। কিন্তু স্যার আসলে এখানে মানে আলটিমেট ফিজিক্সটা কি, এর ভিতরে কি ঘটে যে আমি এন টাইপ সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ওই যখন টেম্পারেচার বাড়াই তখন ফার্মি লেভেলটা নিচে নেমে আসে? মানে স্যার ফার্মি লেভেলটা মাঝামাঝি অবস্থান করে। না, এটা হয় কি, টেম্পারেচার বাড়ালে তখন মাইনরিটি ক্যারিয়ারের মোবিলিটি বেড়ে যায় না? উভয় উভয় দিক থেকে তোমার ধরো থার্মাল এনার্জির কারণে যদি ইলেকট্রন এক্সাইটেশন হয়, পাশাপাশি তোমার যে মাইনরিটি ক্যারিয়ার থাকে তার মোবিলিটি বাড়ে। এনটেক সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল থাকে কন্ডাকশনের কাছে, আর পি টাইপে থাকে ব্যালেন্স ব্যাটারির কাছে। তখন হয় কি, এখন স্যার আমি যদি এই ক্ষেত্রে টেম্পারেচার বাড়াই স্যার, তখন তো স্যার ওই কন্ডাকশন ব্যান্ডের স্যার ইলেকট্রনটা স্থানান্তর হওয়ার কথা, বা তাই হয়। স্যার কথাটা বোঝা যাচ্ছে না আপনার স্যার, বেজে বেজে আসছে।